প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও এসআলম অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শিফান আলম স্যার। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আরেকটি চ্যাপ্টার, সেটি হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটিকে আমরা রেশিও অ্যানালাইসিস বলে থাকি, অর্থাৎ অনুপাত বিশ্লেষণ। আমরা ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারটি করেছি বাংলায়, এখন আমাদের ইংরেজিতে এটা শিখতে হবে আরেকটু ভালোভাবে। তো এটি হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো দেখি আজকে আমরা প্রথম ক্লাসে কি কোন প্রশ্নটা আমরা সমাধান করার জন্য এসেছি। প্রবলেম C8, এটা কমার্স পাবলিকেশনের বইতে পাবে। তো এটা হচ্ছে দেখো যে বিবিএ অনার্স অ্যাকাউন্টিং 2013 এবং 2019 দুইটা সালে এই কোশ্চেনটা এসেছিল। আমাদের কোশ্চেনটা আমরা দেখি একটু কি কোশ্চেন দেওয়া আছে। A company has the following current assets and liabilities. একটা কোম্পানির নিম্নের কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলো দেওয়া আছে। কি কি কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি দেখি আমরা। ইনভেন্টরি দেওয়া আছে 1,50,000, ক্যাশ দেওয়া আছে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000, ব্যাংক ওভারড্রাফট 15,000, অ্যাকাউন্টস পেয়েবল 40,000, প্রিপেড এক্সপেন্স 10,000, অ্যাকাউন্ট স্যালারিজ 20,000। তো এখানে কিন্তু কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি গুলো কিন্তু সিরিয়ালি নাই, এলোমেলো আছে কিছুটা। প্রথমে কিছু কারেন্ট অ্যাসেট আছে, তারপরে আবার কারেন্ট লায়াবিলিটি, তারপরে আবার কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি এরকম আছে। এরপরে আমার আরো কিছু তথ্য দেওয়া আছে। ডিউরিং দ্য ইয়ার, এই বছরে সেলস ওয়ার টাকা 8 লাখ, সেল ছিল, বিক্রয় ছিল 8 লাখ, অ্যান্ড পারচেজ ওয়ার 4,50,000 টাকা, পারচেজ ছিল, ক্রয় ছিল 4,50,000। ডিটারমাইন দ্য ফলোইং রেশিওস, নিম্নের রেশিও গুলো নির্ণয় করো। ডিটারমাইন মানে নির্ণয় করো। আমাদের রেশিও গুলো কি? রেশিও গুলো হচ্ছে কারেন্ট রেশিও, এটা আমাকে বের করতে হবে, কারেন্ট রেশিও, এবং ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এটা আমাকে নির্ণয় করতে হবে, এবং গ্রস প্রফিট রেশিও, এটা আমাকে নির্ণয় করতে হবে। সো এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, এটা নির্ণয় করতে হবে, এবং অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, অর্থাৎ 5টা রেশিও আমাকে বের করতে হবে। এবং এটা হচ্ছে 10 মার্কের কোশ্চেনের জন্য, এই কারণে 5টা 5 দুগুণে 10 মার্ক, অর্থাৎ 5টা রেশিও হয়ে গেলে 10 মার্কসে ফুল পেয়ে যাবে। তাহলে আমরা দেখি। তো আমাদের এক নাম্বার রেশিও বলেছিল কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটকে টোটাল কারেন্ট লায়াবিলিটির দ্বারা ভাগ করতে হবে। টোটাল কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই টোটাল কারেন্ট লায়াবিলিটিস। ওকে, সো আমরা দেখি যে আমাদের এইখানে কি কি কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটি গুলো আছে, সেটা আমরা আলাদা করে ফেলবো। ইনভেন্টরি কারেন্ট অ্যাসেট, ক্যাশ কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ব্যাংক ওভারড্রাফট কারেন্ট লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল কারেন্ট লায়াবিলিটি, প্রিপেইড এক্সপেন্স অগ্রিম খরচ, এটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, অ্যাক্রুড স্যালারিজ বকেয়া বেতন, এটাকে স্যালারিজ পেয়েবল বলা হয়। তো এটা হচ্ছে আমার দায়, যেহেতু বেতন আমাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে। আমি বললাম এখানে পাশে তোমাদের দেখানো আছে যে টোটাল কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স, আমি যেগুলো বলেছিলাম সেগুলোই, এবং এগুলোর টোটাল হচ্ছে 2,30,000 টাকা। আর টোটাল কারেন্ট লায়াবিলিটিস 3টা ছিল, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমা অতিরিক্ত, অ্যাকাউন্টস পেয়েবল, আর হচ্ছে অ্যাক্রুড স্যালারিজ, মোট মিলে হচ্ছে 75,000 টাকা। সো এইভাবে তোমরা বের করে নিয়ে টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট লায়াবিলিটিস যোগ করে বের করে নিয়ে আলাদা করে তোমরা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 2,30,000, আমি সমান চিহ্ন দিয়ে লিখলাম 2,30,000। টোটাল কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 75,000, আমি নিচে লিখলাম 75,000। এখন 2,30,000কে 75,000 দিয়ে ভাগ দিলে হবে 3.07। সো 3.07:1। এই 1টা হচ্ছে ফর্মুলার 1, এখানে 1 সবসময় থাকবে। আর এই কারেন্ট রেশিও, তারপরে তোমার অ্যাসিড টেস্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এইগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা 1 লিখি। এটার মানে হচ্ছে 1 টাকা কারেন্ট লায়াবিলিটির বিপরীতে আমার 3.07 টাকা কারেন্ট অ্যাসেট আছে, অর্থাৎ প্রায়
কারেন্ট লায়াবিলিটির তুলনায় প্রায় 3 গুণ বেশি কারেন্ট অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট বেশি আছে। ওকে, এরপরে আসি আমরা বিতে। বি বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, কার্যকরী মূলধন অনুপাত। আমরা বাংলায় শিখেছি কার্যকরী মূলধন অনুপাত। সো কার্যকরী মূলধন অনুপাত, যেহেতু কার্যকরী মূলধন বের করার একটা ফর্মুলা আছে, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। সো ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু রেশিও বলছে, এই কারণে ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। আর আমরাও জানি ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, এটাই হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল। তোমরা চাইলে এখানে না লিখে বাইরেও কিন্তু এরকম করে নিতে পারতে, এটা এগুলোর মধ্যে, যে উই নো ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তখন ফিগারটা বের করে নিয়ে আসলে একবারে তখন ভাগ দিলেই হয়ে যাবে। ওকে, তো এটাতে কোনো সমস্যা নেই, তোমরা এভাবেও করতে পারো। এখানে যেভাবে আছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। সো আমার কারেন্ট অ্যাসেট আমরা আগেই দেখেছি, কারেন্ট অ্যাসেট ছিল আমার 2,30,000 আর কারেন্ট লায়াবিলিটিস 75। তাহলে 2,30,000 থেকে 75,000 বাদ দিলে তোমার একটা অ্যামাউন্ট বের হবে। সেই অ্যামাউন্টটা ওরা এখানে লেখে নাই, লিখলে ভালো হতো, ওরা একবারে করে দিয়েছে। সো 2,30,000 থেকে আমরা যদি 75,000 বাদ দিই তাহলে 1,55,000 হবে। তোমরা বেক করে নিও, 1,55,000কে আমরা 75,000 দিয়ে ভাগ দিলে তখন হবে 2.067। এই যে এখানে যেটা বের করেছে সেটা /1, অর্থাৎ 1 টাকা কারেন্ট লায়াবিলিটির বিপরীতে আমার ওয়ার্কিং ক্যাপিটাল আছে 2.067, প্রায় দ্বিগুণ। কারেন্ট লায়াবিলিটির বিপরীতে প্রায় দ্বিগুণ ওয়ার্কিং ক্যাপিটাল আছে। এরপর আমরা সিতে যাই। সিতে বলেছে গ্রস প্রফিট রেশিও বের করো। সো গ্রস প্রফিট রেশিও বের করতে গেলে আমার গ্রস প্রফিট লাগবে, আর গ্রস প্রফিট রেশিওটা বের করা হয় নেট সেলস এর বিপরীতে। আমার এখানে সেলস এর অ্যামাউন্ট দেওয়া আছে, সেলস হচ্ছে 8 লাখ টাকা, কিন্তু অঙ্কের কোথাও তুমি গ্রস প্রফিট পাবা না, কোথাও নাই। অর্থাৎ আমাকে গ্রস প্রফিট বের করতে হবে, আর গ্রস প্রফিট বের করতে গেলে আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করি। এই যে দেখো এখানে পাশের ফর্মুলা দেখানো হচ্ছে, গ্রস প্রফিট সমান সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু এই অঙ্কে সেলস দেওয়া আছে 8 লাখ, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আবার নাই। তার মানে তোমার কস্ট অফ গুডস সোল্ড বের করে নিতে হবে। এই যে উপরে ফর্মুলা দেখো, এই কস্ট অফ গুডস সোল্ড বের করার একটা ফর্মুলা আছে। সো কস্ট অফ গুডস সোল্ড সমান আমরা জানি ওপেনিং ইনভেন্টরি। ওরা এখানে ইনভেন্টরি কথাটা লিখতে ভুলে গেছে, তোমরা লিখবে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। সো আমার এই অঙ্কের কোথাও ওপেনিং ইনভেন্টরি নাই, ইনভেন্টরি একটাই আছে, এই যে একটাই আছে, একটা থাকলে সেটাকে আমরা এন্ডিং ইনভেন্টরি ধরি। সো কোনো ওপেনিং ইনভেন্টরি নাই, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য নাই যেহেতু এই জন্য এখানে 0 ধরা হয়েছে। আর পারচেস, এই যে পারচেস দেওয়া আছে 4,50,000, সেই 4,50,000। আর ক্লোজিং ইনভেন্টরি, আমার এখানে একটাই ইনভেন্টরি ছিল 1,50,000, এটাকে ক্লোজিং ইনভেন্টরি ধরতে হবে। সো ক্লোজিং ইনভেন্টরি 1,50,000, তাহলে 4,50,000 থেকে 1,50,000 বাদ দিলে আমার কস্ট অফ গুডস সোল্ড হবে 3 লাখ টাকা। সো 3 লাখ টাকা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। এখন গ্রস প্রফিট তুমি বের করতে পারবে, যেহেতু আমার সেলস হচ্ছে 8 লক্ষ টাকা আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে 8 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিলে 5 লক্ষ টাকা। এটা হচ্ছে আমার গ্রস প্রফিট। তো যেহেতু আমি গ্রস প্রফিট বের করতে পেরেছি, এখন আমি গ্রস প্রফিট রেশিও বের করতে পারবো। সো গ্রস প্রফিট রেশিও সমান গ্রস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। সো আমার গ্রস প্রফিট এখানে 5 লাখ, আর সেলস তো আমার দেওয়াই ছিল, এই যে সেলস 8 লাখ, তাহলে 5 লাখ রে 8 লাখ দিয়ে ভাগ দিবা। আর গ্রস প্রফিট, তারপরে নেট প্রফিট রেশিও, তারপরে রিটার্ন, অর্থাৎ প্রফিট সংক্রান্ত রেশিওগুলো যখন বের করতে বলে তখন পার্সেন্টেজে সেটা দেখাইতে হয়, এই কারণে গুণ 100। তো গ্রস প্রফিট এটা হচ্ছে আমার ভাগ দিলে 62.5%, অর্থাৎ 62.5% হচ্ছে আমার গ্রস প্রফিট
রেশিও। অর্থাৎ সেলসের বিপরীতে আমার গ্রস প্রফিটের শতকরা হার হচ্ছে 62.5। এরপরে আমাদের 4 নম্বর বলেছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও নির্ণয় করো। সো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, এটা বের করার ফর্মুলা আছে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও যেহেতু আমি বের করব, এই জন্য টার্নওভার বললে জেনারেলি আমাদের লবে অর্থাৎ উপরে আমার সেলস আসবে। আর এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বলেছে, অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে উৎপন্ন হয়? অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে দেনাদার কিভাবে সৃষ্টি হয়? যখন আমি ধারে বিক্রি করি। এই কারণে উপরে আমার লিখতে হবে ক্রেডিট সেলস, নেট ক্রেডিট সেলস। নেট কথাটা লিখলে আরেকটু ভালো হতো। তো নেট ক্রেডিট সেলসকে আমরা অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দেই। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল তোমাদের এই যে এই অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাসেট লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি দিয়ে যদি কোনো কিছু ভাগ হয় তখন সাধারণত অ্যাভারেজ কথাটা লেখা হয়। যেমন অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল, এই বিষয়গুলো লেখা হয়। অ্যাভারেজ টোটাল অ্যাসেট, অ্যাভারেজ ওনার্স ইকুইটি, এগুলো লেখা হয়। তো অ্যাভারেজ বলতে 2টা বছরের যদি অ্যাকাউন্ট রিসিভেবল থাকে, 2টা বছরের যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ দিতে হয়, অথবা বছরের শুরুর অ্যাকাউন্ট রিসিভেবল আর বছরের শেষের অ্যাকাউন্ট রিসিভেবল, এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ পাওয়া যায়। কিন্তু আমাদের এই অঙ্কে একটাই অ্যাকাউন্ট রিসিভেবল আছে, সেটা হচ্ছে 50,000। এই কারণে অ্যাভারেজ আর বের করার দরকার নেই, এইটাই হচ্ছে আমার অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। আর আমার সেলস 8 লাখ দেওয়া আছে, এটা ক্যাশ সেল না ক্রেডিট সেল কিছু বলা নাই। যদি কিছু বলা না থাকে এটাকে আমরা ক্রেডিট সেলই ধরবো। সেই কারণে দেখো ক্রেডিট সেল 8 লাখ টাকা আর এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, একটাই। ভাগ দিলে হয় 16 টাইমস। যখন টার্ন ওভার থাকে তখন আমরা টাইমস কথাটা লিখি। যখন এইরকম এই যে গ্রস প্রফিট মার্জিন বা এই যে প্রফিট সংক্রান্ত থাকে তখন আমরা পার্সেন্টেজ লিখি। আর কারেন্ট বিষয়গুলোকে আমরা যে ইস্টু আকারে লিখি, এটা তোমরা একটু মনে রাখো। সো 16 টাইমস হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। তার মানে হচ্ছে বছরে 16 বার হচ্ছে আমার দেনাদার সৃষ্টি হয়। বছরে প্রায় 16 বার দেনাদার সৃষ্টি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়, ধারে বিক্রি হয়। এখন এরপরে আমার বলছে যে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও বের করো। সো অ্যাকাউন্ট রিসিভেবলে যেহেতু আমরা ধারে বিক্রয় করলে অ্যাকাউন্ট রিসিভেবল হয়, এই কারণে ক্রেডিট সেল লিখি। আর অ্যাকাউন্টস পেয়েবলে হচ্ছে ধারে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়, এই কারণে লিখি ক্রেডিট পারচেজ। সো ক্রেডিট পারচেজ, আর যেহেতু বলছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, এই কারণে অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। সো এই অঙ্কে দেখো যে আমার পারচেজ আছে কিন্তু ক্রেডিট পারচেজ বলা নাই। সেলসের মতো কিছু বলা না থাকলে এইটাকেই ক্রেডিট পারচেজ ধরতে হবে 4,50,000। আর অ্যাকাউন্টস পেয়েবল একটাই আছে 40,000, যদি 2টা থাকতো 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে তারপরে অ্যাভারেজ বের করতে হবে, কিন্তু যেহেতু একটাই আছে এইটাকেই অ্যাভারেজ ধরতে হবে, এটাকে ভাগ দেওয়া যাবে না কোনোভাবেই। তাহলে ক্রেডিট পারচেজ 4,50,000 আর আমার অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল 40,000। তাহলে আমি ভাগ দিয়ে পাচ্ছি 11.25 টাইমস, অর্থাৎ 11.25 বার এই ধারে ক্রয়ের কাজটা হয়েছে বছরে। আমি 11 বারই ধরি, যে প্রায় 11 বার আমার কি একটা বছরে কি ধারে ক্রয়ের কাজটা হয়েছে, অর্থাৎ এই আমার হচ্ছে পাওনাদার সৃষ্টি হয়েছে বছরে প্রায় 11 বার। সো এই হচ্ছে আমাদের এখানে 5টা গুরুত্বপূর্ণ আমাদের রেশিও ছিল। কারেন্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, গ্রস প্রফিট রেশিও, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, আর একটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। সো আশা করি তোমরা সবাই বুঝেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আর একটু পরিষ্কার করে দিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।